স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? না ভাই, জি ভাই দেখা যায়। আচ্ছা, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন পোস্ট করেছিলেন যে তার এই ইন্টারফেসগুলো, এই রিবনগুলো কিছু চেঞ্জ আসছে। উনি আছেন নাকি হ্যাঁ হ্যাঁ ভাই, আমার সেটা। আপনার? আপনি হ্যাঁ। আপনি এই যে আমার কার্সারটা দেখতে পাচ্ছেন, নিচে যে একটা গিয়ার আইকন আছে এখানে, কোথায়? এই যে আমার কার্সারটা একটু লক্ষ্য হ্যাঁ করেন, হ্যাঁ দেখেন হ্যাঁ হ্যাঁ গিয়ার হ্যাঁ। আইকন। আপনার ওখানে এরকম গিয়ার আইকন আছে? একটা সেকেন্ড ভাই, আমি একটু ঢুকি। একটা সেকেন্ড। আপনি দেখতেছেন? ভাই আমার এখানে যে লোড নিচ্ছে, একটা সেকেন্ড। হ্যাঁ, আপনি এবার বলেন তো, এই যে সেটিং এর ওখানে যে। হ্যাঁ, গিয়ার আইকনের পাশেতে ডাউন অ্যারো আছে, এখানে গিয়ে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখবেন এই যে এই অপশনগুলো আসবে। ওখানে হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ এই যে টিক চিহ্ন যেটা আছে, এই টিক হ্যাঁ। চিহ্নটা, এই টিক চিহ্ন আপনার দেখবেন। টিক চিহ্নটা ওখানে তো, ওখানে তো ড্রাফটিং এন্ড অ্যানিমেশন 3D বেসিস। হ্যাঁ, এই টিক চিহ্নটা আপনার আছে যে এ ক্যাট অ্যান্ড 3D মডেলিং এইটাতে, অথবা হ্যাঁ 3D হ্যাঁ হ্যাঁ। মডেলিং এইটাতে টিক চিহ্ন আছে। এটা আপনি এই যে 3D। এ ক্যাট 2D ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন বা 2D ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, যে কোনো এই উপরে আমার উপরেরটাতে, অথবা এই যে 3 নাম্বার এইটাতে করে দেন। আচ্ছা। এটাতে, এটার উপরে একটা মাউস নিয়ে লেফট বাটন ক্লিক করেন, তাহলেই হবে। হ্যাঁ ভাই, হয়েছে। হয়েছে? জি জি, হয়েছে। আচ্ছা, এখন যদি এই ধরনের সমস্যা কারো হয় তাহলে এখান থেকে আপনারা ঠিক করে নেবেন, ঠিক আছে? যদিও এটা কোনো সমস্যা না, বিভিন্ন ড্রয়িংয়ের ক্ষেত্রে আপনার, আপনি কমান্ড দিয়ে কাজ করলে এখানে কিছু চেঞ্জ চলে আসে। যখন আপনি 3D আঁকবেন তখন 3Dর কিছু হ্যাঁ, আমি আপনার 3D তে গেছিলাম। কমান্ডগুলো চলে আসবে আপনার কাজের সুবিধার্থে। কিন্তু এগুলোও থাকে আপনার এই, আপনি এই যে যেই লাইন সার্কেল, এই কমান্ডগুলো আপনার আসছে হচ্ছে আপনার এই 4 নাম্বার ঘরে চলে আসছে। ওই আপনার 3D মডেলিং করাতে 4 নাম্বার ঘরে চলে আসছিল। তো যাই হোক, কালকে আমরা এই পর্যন্ত দেখছিলাম একটা রেজিস্টারের সিম্বল এঁকেছিলাম, আর এখানে আমরা কি করছিলাম, কালকে বিশেষ যেই জিনিসটা শিখেছিলাম সেটা হচ্ছে এখানে নির্দিষ্ট অ্যাঙ্গেলে লাইন আঁকা, তাই না? নির্দিষ্ট অ্যাঙ্গেলে লাইন আঁকার প্র্যাকটিস করছেন সবাই? মনে আছে? এখন আমি আরেকদিন এই যে লাইন ওয়েট দেখাতে গিয়ে লাইন ওয়েটটা চেঞ্জ হয়েছিল না, মনে আছে? হ্যাঁ মনে আছে। আচ্ছা, আমি নতুন একটা লাইন আঁকি। মনে করেন এই লাইনের ওয়েটটা আমি চেঞ্জ করব, কালারটা তো মনে আছে যে কালার, আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, তাই না? এই যে কালার চেঞ্জ করলাম, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে এই লাইনের ওয়েট আমরা চেঞ্জ করতে পারি। তো লাইনটাকে একটু মোটা করতে চাচ্ছি, 0.6 মিলিমিটার। আচ্ছা, লাইন সিলেক্ট করা হয়নি, লাইন সিলেক্ট করলাম, করে আমি 0.6 বা হ্যাঁ 0.6 দিলাম। দেখছেন লাইন, এটা কি, লাইন ওয়েটটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ লাইন মোটা হয়ে গেছে, তাই না? কিন্তু সেদিন মোটা না হওয়ার কারণ ছিল কি? আচ্ছা, সেদিন না হওয়ার কারণ হচ্ছে, দেখেন এখানে লাইন ওয়েট সেটিং নামে একটা অপশন আছে নিচে, লাইন ওয়েট সেটিং। সেদিনও কিন্তু, সেদিন দেখা যায় নাই, কিন্তু আপনি যখন প্রিন্ট প্রিন্ট দিলে চলে আসবে, প্রিন্ট দিলে লাইন ওয়েটটা ঠিকঠাক মতো আসতো। তো এখানে দেখেন সেটিংয়ে আসলাম, এখানে ডিসপ্লে, লাইন বন্ধ ছিল মনে হয় হ্যাঁ ওইদিন। ডিসপ্লে লাইন ওয়েট ডিফল্ট আমাদের লাইন ওয়েটটা, যেটা আমরা এই যে বাই লেয়ারে লাইন আঁকি, এতদিন আমরা যে কাজটা করলাম, এই লাইনের ওয়েটটা ছিল, মানে লাইনের থিকনেসটা ছিল কত, 0.25 mm।
এটা ডিফল্ট দেওয়া আছে। এখান থেকে যদি আমি ডিফল্টটা যদি চেঞ্জ করে দিই তাহলে আমি যখন লাইন আঁকবো তখন ওই এখানে যেটা দিব সেটাই আমার ওই লাইন ওয়েটই হবে, ওই লাইন ওয়েটই সবগুলো লাইনের হবে। আর আমি যখন নির্দিষ্ট একটার লাইন ওয়েট চেঞ্জ করব বা নির্দিষ্ট কিছু সংখ্যকের, তখন কি আমার আলাদাভাবে এখান থেকে সিলেক্ট করে করে চেঞ্জ করতে হবে। আর এখানে এই যে ডিসপ্লে লাইন ওয়েটের এখানে দেখেন একটা টিক আছে, এটাকে যদি আমি টিকটা উঠায় দিই অর্থাৎ আনচেক করে দিই, আনচেক করে ওকে দিলাম, তাহলে দেখেন এখানে লাইন ওয়েট সিলেক্টেড কিন্তু ঠিকই আছে, কিন্তু এখানে কি লাইন ওয়েটটা ডিসপ্লে হচ্ছে না। এখন এইটারে আমি যদি প্রিন্ট দিই তখন আবার কিন্তু আমার এই চিকন থাকবে না, তখন ঠিকই মোটা হবে, এখানে যেটা দিয়েছি সেটাই হবে, কিন্তু এখানে ডিসপ্লে করতেছে না। তো এই ডিসপ্লে করানোর জন্যই এখান থেকে ডিসপ্লে লাইন ওয়েট এটা টিক দিয়ে দিতে হবে, দিয়ে ওকে করতে হবে, তাহলে কি লাইনের ওয়েট ডিসপ্লে করবে। এখন আমি প্রিন্ট দিলে যে হবে এটা তো আমি মুখেই বলতেছি, আপনাদেরকে একটু দেখাই। এইটারে মনে করেন আমি প্রিন্ট দিব, তো প্রিন্ট দেওয়ার জন্য আমি প্লট করি। এখানে প্রিভিউ করি, দেখেন মোটা লাগতেছে, হ্যাঁ হ্যাঁ মোটা। ওখানে কিন্তু এরকম মোটা দেখা যাচ্ছে না। আমি আরেকটু লাইন ওয়েট আরো বাড়াই, দেখেন লাইন ওয়েটটা আমি আরো বাড়িয়ে দিলাম, এখানে কিন্তু ডিসপ্লে করতেছে না, মনে হচ্ছে যে বাড়েনি ওই মনে হচ্ছে আগের মতোই কি ওই ডিফল্ট যেটা 0.25 mm মনে হচ্ছে 25 mm আছে, কিন্তু এখানে এটারে যখন প্রিন্ট দিব পেপারে যখন প্রিন্ট দিব তখন কিন্তু চলে আসবে এটা। দেখেন মোটা হয়েছে কিন্তু। ভাই নিচে ওই যে বটমের একদম ডান পাশে লাস্টের দিকে ওইখানে গিয়ে লাইন ওয়েটটা অন করে দিলে হয়ে যাবে, ডিসপ্লেতে শো করবে অটো। আপনি এটার কথা বলতেছেন? এই লাইন যে ওয়েটের কথা, ওইখানে গিয়ে ক্লিক করে দেখেন লাইন এই লাইন ওই যে, হ্যাঁ এটা অন করে এই লাইন ওয়েটের জি কথা জি বলতেছেন? জি ভাই, এখন দিলে যে কোনো লাইনই আপনি হয়ে যাবে, এটা লাইন টানলে এটা আপনার দেখেন কি চেঞ্জ হয় হয়ে এখন। যাবে। আচ্ছা আমি আগে এটা অফ দেন করি, এবার এটা এটা আমি থিকনেস দিয়ে দেন, অটোমেটিক নিয়ে নেবে। আপনার যদি এটা অফ থাকে, ঠিক আছে, আপনার এই যে ডিসপ্লে লাইন ওয়েট যেটা আছে এটা যদি অফ থাকে তাহলে কিন্তু আপনার আসবে না এখানে লাইন ওয়েট। আপনি এখানে ওইটা অন করে এখানে এই যে আপনি কয়টা দাগ দাগ উঠছে, এই যে এখানে এই যে কয়টা দাগ উঠছে, এখন দেখেন এই নিচে দাগ উঠছে, সমস্যা নেই। কোন নিচে? এখন আপনি রেবনে দেখেন এই যে 4 নম্বর পয়েন্টে নিচে নিচে উঠছে, এখন অলরেডি টিক দিয়েছেন না, এখন আসছে। এই যে আপনার এই কি বলে রেক্টাঙ্গুলারের পাশে দেখেন, একদম বটমের রেক্টাঙ্গুলারের পাশে ওটা অন করে দেন। এখানে বটমের রেক্টাঙ্গুলারের পাশে এই যে, হ্যাঁ এটার কথা হ্যাঁ এই যে লাইন বলতেছেন, আউটের যে দাগগুলো এখানে, এটার কথা বলতেছেন। ওই তো এইখান থেকে অন করে দিলে আপনার ওইখানে চেক হয়ে যাচ্ছে ডিসপ্লে লাইন ওয়েট, হ্যাঁ মানে এই আপনি যেটা হ্যাঁ বলতেছেন এখন চলে আসছে, হ্যাঁ ওইটাই আপনার এখানে তখন চেক হয়ে গেছে, মানে এইটার কাজই ওখানে হচ্ছে, এই যে চেক হয়েছে, এটা আবার আনচেক করে দিলে ওখানে আবার ওটা অফ হয়ে যাবে। এই যে হ্যাঁ ওটা সেটিং এ গিয়ে করছেন মানে তো ওইজন্য মানে হয়তো আমরা এইটা আর হ্যাঁ এটা হ্যাঁ একই, কিন্তু এটা আপনি এই যে এখানে শুধু যদি আপনি লাইন ওয়েটটা যদি চেক করে দেন তাহলে লাইন ওয়েটটা এখানে আসবে, অপশনটা আসবে এখানে, আপনি এখানে জি আপনি জি এখান থেকেও করতে পারেন, মানে এখানে আপনি শর্টকাটে অপশনটা নিয়ে এসে রাখলেন, রেখে এখান থেকে অন অফ করতে পারেন ডিসপ্লে, আবার আপনি এখানে হ্যাঁ হ্যাঁ গিয়েও অন অফ করতে পারেন। জি ভাই। মানে এইটার কাজ আর এইটার কাজ হচ্ছে সেম,
আর একই কাজ, একই হ্যাঁ, কাজ। একই কাজ। আর এই হ্যাঁ আর এইটার কাজটা হচ্ছে এই লাইন ওয়েটের অপশনটাকে এখানে নিয়ে আসা। ভাই, একটা প্রশ্ন ঠিক ছিল। আছে, বলেন। আমাদের ওই যে আপনি যেটা দেখালেন না কালারের জন্য, এই যে বাই লেয়ার একটা অপশন যেটা, এটা এই কালারের। হ্যাঁ হ্যাঁ, ওই যে কালার বা হচ্ছে একটু আগে যেটা দেখাইলেন আপনি, ওই হুম যে হুম বাই লেয়ার, হ্যাঁ হ্যাঁ, এই অপশনটা হচ্ছে আমার এখানে আমি পাচ্ছি না। পাচ্ছেন না? না। আপনি এই অপশনটা যদি না পান তাহলে এই যে আপনার এই যে মেনু আছে, এই হুম হুম ট্যাবগুলো হুম যে আছে না, এই ট্যাবগুলোর একদম শেষে এসে এখানে যে ডাউন অ্যারো আছে, ডাউন হুম। ডাউন অ্যারো এখানে আপনি রাইট বাটনটা ক্লিক করবেন মাউসের, দিয়ে আচ্ছা শো ট্যাব। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, শো প্যান্স, শো প্যান্সে এই যতগুলো আছে আপনি সবগুলো সিলেক্ট করে দেবো। চেক করে দিবেন। আচ্ছা, সবগুলোই সিলেক্ট করা আছে ভাই। সবগুলি সিলেক্ট করা আছে, হ্যাঁ। তারপরেও আসে নাই, এই যে এই প্রপার্টিসটা আসে নাই। না। প্রপার্টিস, আপনার ওখানে কি এই অপশনগুলো আছে, এই যে ড্র, মডিফাই, অ্যানোটেশন, লেয়ার্স, ব্লক, প্রপার্টিস, হ্যাঁ, গ্রুপ, ওগুলো সবগুলোই আছে। প্রপার্টিসও আছে? প্রপার্টিস না, একটা সেকেন্ড দেখি একটু। তাহলে তো আসার কথা। হ্যাঁ, প্রপার্টিসও আছে ভাই, টিক চিহ্ন দেয়া আছে। এই যে আমি মনে করেন প্রপার্টিস আনচেক করে দিলাম, দেখেন আমারটা চলে গেছে কিন্তু। আচ্ছা, আমার এখানে শো প্রপার্টিসটা ইয়ে করা আছে। এখন আবার প্রপার্টিসটা যদি চেক করি তাহলে চলে আসবে। প্রপার্টিসে টিক চিহ্ন দেয়া ছিল এই যে ওইটা। প্রপার্টিস, প্রপার্টিস করলাম, দেখেন এই যে চলে আসছে, এটা প্রপার্টিসটা চলে আসছে। আপনারও তো আসার কথা। আপনার আপনার হচ্ছে কত ইঞ্চি স্ক্রিন? 14.5 ইঞ্চি। 14.5 ইঞ্চি, 14.5 ইঞ্চির মধ্যে তো চলে আসার কথা। আমি 2022 চালাচ্ছি। তাহলে তাও তো আপনি একটা কাজ করেন, এই যে লেয়ার আছে, লেয়ার, লেয়ার, হ্যাঁ লেয়ার লেয়ার আছে, অ্যানোটেশন, হ্যাঁ যেহেতু এখন লেয়ারের কাজ এখন করতেছি না, লেয়ারটা আনচেক করে দেন, লেয়ার, ব্লক এগুলো আনচেক করে দেন। করলে আপনার কি এখানে জায়গা ফাঁকা আছে না জায়গা নাই? জায়গা ফাঁকা আছে তো, বেজের পরে ফাঁকা আছে। আচ্ছা, জায়গা ফাঁকা আছে, তারপরে আসতেছে না। না, বেজ আছে লাস্টে। আপনার এখানে যেমন এই যে লাস্টে তো পেস্ট বা এরকম আছে না, আমার এখানে আছে লাস্টে আছে বেজ। আচ্ছা, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করে না, বা স্ক্রিনশট দিন, আচ্ছা ঠিক আছে। বা আপনি এই স্ক্রিন রেকর্ড করে আপনি এই মানে আপনি আপনার মতো করে ট্রাই করিয়েন। হ্যাঁ, এই অপশনগুলো ট্রাই করে ওটার একটা ভিডিও পাঠায়েন, তাহলে একটু বুঝতে পারবো হয়তো। আচ্ছা, এখন আমাদের মোটামুটি তো বেসিক বিষয়গুলো শেখা মোটামুটি শেষ। পেজ সেট আপও আমরা কালকে করলাম, পেজ সেট আপটা তো মনে আছে, আমি কালকের পেজেই আসি আজকে। যে ইউনিট সেট আপ করা, ডাইমেনশন, স্টাইল সেট আপ করা, ড্রয়িং লিমিট সেট আপ করা, এগুলো তো মোটামুটি এগুলো তো পারবেন, তাই না? হ্যাঁ, এগুলো এগুলো তো কোনো পারবো সমস্যা করতে। নেই। না, এগুলো সমস্যা না। তাহলে আমি চাচ্ছি যে নেক্সট ক্লাসে একটা সাবস্টেশনের এসএলডি একটা প্র্যাকটিস করব, তাই না? ভাই আমার একটা সমস্যা হয়েছে, আমি তো অটোক্যাড 2026 আমারই দেওয়া, অ্যাক্টিভ করা। হুম। তো আমি ওই যে রেজিস্টার আঁকতে গেলে আপনি যেভাবে দেখাইছেন ওইভাবে আঁকতে পারি না।
কোনটাতে যেমন সমস্যা ওই যে হবে? শিফট চেপে @ দিয়ে, তারপর আমার এই যে আমি যখন শিফট চেপে @ দিয়ে যখন এটা দেই, লাইনের লেন্থটা দেই, তখন এটা অনেক বড় হয়ে যায়। তারপর অ্যাঙ্গেল দিতে গেলে ওইটা ওই ওরকম অ্যাঙ্গেল হয় না। কিন্তু আবার অন্যভাবে করলে হয়, ওই যে ট্যাব দিয়ে করলে হয়, শুধু ট্যাব চেপে চেপে করলে হয়। তা ট্যাব দিয়েই করবেন আপনি। মেইন কথাটা হচ্ছে হওয়া দেওয়া কথা। একটা আমি চাচ্ছি যে একটা ডিজাইনের কাজ, আমি বলি ডিজাইনের কাজ 100 জন আমি 100 রকম ভাবে করে, যে যেভাবে সুবিধা মনে করে, যার কাছে যেটা সুবিধা কিন্তু মনে আমি হয়। চাচ্ছি আপনার যে মানে সব আপনার জায়গায় আউটপুট দিয়ে কথা, কম থাকবে। হ্যাঁ, এখানে এমন কোনো হ্যাঁ, কথা তখন নাই আমি যে ওই যে তখন তো ওই কাজ করবে না, তখন আমি তো ওই আপনার ওই কমান্ড ইউজ করেই কাজ করতে হবে, তাই না? জি আমি কমান্ডটা শিখতে যাচ্ছি, আপনি যেভাবে করছেন না হুম ওইভাবে শিখতে যাচ্ছিলাম, কারণ সব জায়গায় তো ট্যাব দিয়ে নাও কাজ করতে পারে। সব জায়গায় ট্যাব দিয়ে কাজ হবে, অটোক্যাড যে কোনো ভার্সনে। আচ্ছা, তাহলে সমস্যা নেই, কারণ আমি আবার ওই যে ভাই যেভাবে দেখাইছিল ওইটাই আর কি, কমান্ডটা ওইভাবে ইউজ করতে চাইছিলাম। আপনারা সবসময় একটা বিষয় খেয়াল মাথায় রাখবেন যে আপনার ডিজাইন হওয়া দিয়ে কথা। আপনার আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করতে হবে এমন না, আপনি যেভাবে পারেন আপনার আউটপুট নিয়ে আসা দিয়ে কথা, যে আপনি যে জিনিসটা আঁকতে চাচ্ছেন সেটা আঁকা দিয়ে কথা, আপনার সেটা আঁকতে পারলেই হলো। আপনি যে কমান্ড ইউজ করেন বা কমান্ড ইউজ ছাড়াই আপনি করেন, আপনি তো আউটপুটটা দেখবে। মনে করেন আপনি একটা ডিজাইন করতে দিয়েছে, ওই আপনার ডিজাইনটাই দেখবে যে আপনি ডিজাইনটা কতটুকু সুন্দরভাবে করছেন, এটাই দেখবে। কিন্তু কিভাবে করছেন, কোন কমান্ড দিয়ে করছেন, এটা দেখবে না কেউ। এখানে আরএসসির একটা এসএলডির একটা ইয়া থাকার কথা, প্রেস আছে না। আর সেটা হচ্ছে আমরা যে সিম্বল গুলো আঁকবো, যেমন রেজিস্টার সিম্বল, তো এটা সব জায়গায় সেমই থাকে। এটি সবসময় বিএনবিসি বা আইএসসি বা আইটির বলি স্ট্যান্ডার্ড, মানে সব কি একই রকম থাকে না আলাদা আলাদা থাকে এরকম? এগুলা তো বিএনবিসিতে দেওয়া আছে, কিসের সিম্বল কেমন হবে দেওয়া আছে। আর আরেকটা কথা সেটা হচ্ছে ওগুলা মোটামুটি দেওয়া থাকে। এছাড়াও আপনার তো যে কোনো ড্রয়িংয়ে লেজেন্ড দিতে হয় যে আপনি কোনটা দিয়ে কি বুঝাইছেন। তবে একটি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা সিম্বল থাকে, সেটা ইউজ করাটাই বেটার। জি। তারপরে আপনি যদি সামান্য আর আপনি ওইটা ইউজ করেন বা আপনি নিজের মতো করে ইউজ করেন, মোটামুটি একটু মিল তো থাকতেই হবে। এই জন্যই লেজেন্ড দেওয়া দিতে হয় ড্রয়িংয়ের আগে, যে আপনি কোনটা দিয়ে কি মিন করছেন। এখানে এসএলডির একটা গাইডলাইন থাকে, টেকনিক্যাল গাইডেন্স, টেকনিক্যাল রিমেডিয়েশন গাইডেন্স। ভাই যে ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, আর আলাদা সিম্বল থাকে ভাইয়া? এই যে জি আর তে কি আলাদা সিম্বল থাকে? না না, আরএসসি তো আলাদা সিম্বল কেন, আরএসসির আলাদা আলাদা এরকম গাইডেন্স থাকে যেমন বিএনবিসির মতো? আরএসসি মূলত বিএনবিসি, এনএফপিএ বা আরও যেগুলো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন আছে সেফটির সব বিষয়ে, মিলিয়ে তারা তারা দেখে যে সেগুলো ঠিকমতো ফলো করা হচ্ছে কিনা। তাদের নিজস্ব কোনো রুলস ওরকমভাবে নাই। তাদের ইয়াতেও দেখেন আপনার গাইডলাইনও রেফারেন্সগুলো ওই বিএনবিসিরই রেফারেন্স দেওয়া থাকে। এই যে আরএসসির টেকনিক্যাল ইয়াটা দেখেন, এদের সাধারণ কিছু নিয়ম কানুন বলা থাকে এদের সুবিধার্থে। এই যে দেখেন এগুলো এখানে এই যে রেফারেন্স দেওয়া আছে, যে এনএফপিএ 10, এনএফপিএ 13, এনএফপিএ 50 40। আমরা কি পিডিএফ পাইতে পারি যে আরএসসি কি কি কোড ফলো করে বা কিভাবে ওনাদের সিস্টেম গুলা, যেগুলো পড়লে আমরা হয়তো আরএসসি সম্পর্কে জানতে পারবো? আরএসসি সম্পর্কে আমি কয়েকটা পোস্ট দিছিলাম, যেগুলো সাধারণত আমাদের বাংলাদেশে বেশিরভাগ আমরা ভুল করি সেফটির ক্ষেত্রে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। আমি যেহেতু ইলেকট্রিক্যালের দিকে আছি,
তো সব মোটামুটি প্রায় ফ্যাক্টরিতেই যেগুলো ভুল পায় ওগুলো নিয়ে আমি কয়েকটা পোস্ট দিয়েছিলাম, আরও পোস্ট দিব। হ্যাঁ আমি ওগুলো পড়ি তো আপনি যেগুলো দিচ্ছেন, বিশেষ করে যে এসএলডি গুলা, আর হচ্ছে আর্থিং গুলা, আপনার এলপিএস। আর আর এই যে এই গাইডলাইনটা পড়তে পারেন, এখানে সবগুলোই দেওয়া আছে। ফায়ার, এই যে বিএনবিসির, হ্যাঁ এই গাইডলাইন গুলো আমরা কোথায় পাবো? এটা মানে হোয়াটসঅ্যাপে কি গ্রুপে দেওয়া যায়? হ্যাঁ এটা তো আপনি ওই যে আমি তো এখানে আরএসসির ওয়েবসাইট থেকে নিলাম, আপনারা চাইলে আমি এটা ডাউনলোড করে গ্রুপে দিয়ে দিব। জি ভাই, তাহলে ভালো হয় আর কি। আমরা তাহলে এটা পড়লে হয়তো আরএসসি সম্পর্কে জানতে পারলাম, ওনারা কি চায় বা ফ্যাক্টরিতে কি ধরনের চেক করে ওনারা। হুম হুম। যেরকম আমি বলছিলাম যে বা এর আরএসসি, এটা সম্পর্কে আরএসসি অডিট গুলো সম্পর্কে আমরা জানতে পারলাম আর কি, বিশেষ করে সেফটির দিক থেকে, ইলেকট্রিক্যাল হোক, ফায়ারের হোক। আচ্ছা আমি এই যে আচ্ছা আমি একটা এই যে জিনিস জানতে আরএসসির একটা চাচ্ছিলাম, সেটা হচ্ছে সাব স্টেশনের হচ্ছে আপনার এসএলডির এটা একটা ডিজাইন দিয়েছে, একটা স্যাম্পল। এখানে এসএলডি সম্পর্কে কিছু কি নির্দেশনা দেওয়া আছে, যে কি কি ইনফরমেশন থাকতে হবে, কেমন কি এই বিষয়গুলো। এখানে জেনারেল কিছু ইনফরমেশন দেওয়া আছে, কিছু গাইডলাইন আর কি, কিছু গাইডলাইন দেওয়া আছে, এবং উদাহরণস্বরূপ তারা একটা এসএলডি এখানে করে দিছে। তো আমরা প্র্যাকটিস পারপাসে আমরা এইটারই আগামী ক্লাস থেকে আমরা এই এসএলডিটা প্র্যাকটিস করব। এটা হচ্ছে আপনার এখান ভাই থেকে এই শীটটা একটু শেয়ার করা যাবে? অবশ্যই শেয়ার করা যাবে, অবশ্যই। এটা দিয়ে আমরা প্র্যাকটিস করব। তো ওটাই আর কি বলছি যে গ্রুপে দিয়ে দেবো ডাউনলোড করে। এখানে দেখেন, এটারে আমি একটু আচ্ছা ভাই, আরএসসি আর হচ্ছে হলো বিএনবিসির মানে রুলস এর ডিফারেন্সটা কি আসলে? আচ্ছা আরএসসি আর বিএনবিসির রুলসের ডিফারেন্স না বলতেছি, তাহলে আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন, জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে এখানে দেখেন যে প্রথমে 11 কেবি ওভারহেড লাইন। এখানে কি, এখানে শুধু একটা লাইনের কাজ, এখানে শুধু একটা কি লাইনের কাজ, এটা সবাই পারবেন। এরপরে এখান থেকে এইখানে একটা লাইন নিছে, হরিজন্টালি একটা লাইন নিছে, নেওয়ার পরে কি এই মাথা থেকে আবার নিচের দিকে একটু লাইন টানছে একটা, এখানেও আবার লাইনেরই কাজ। এরপরে একটু সামান্য উপরে থেকে আরেকটা লাইন টানছে, টানা পরে এখানে একটু লাইটনিং অ্যারেস্টারের একটা সিম্বল দিয়েছে। এখানে এখানের এখানে আপনারা এই যে কালো হয়ে আছে, একদম বেশি কালো হয়ে আছে, এখানে হ্যাচ করা আছে। তো এটা আমি এখনও শিখাই নাই, যখন এটা করব তখন শিখাবো। আর এরপরে মনে করেন এখানে এখানে কি যে একটু 45 ডিগ্রির মতো অ্যাঙ্গেল দেওয়া একটা লাইন আসছে, ওই এখানে আবার লাইনের মাঝে একটা রেক্টেঙ্গেল দেওয়া, এরপরে এখানে একটা রেক্টেঙ্গেল করছে করে, যে এখানে একদম ইজি। কিন্তু এইগুলা আপনারা নিজেরা চেষ্টা করবেন যে কত দূর পারেন। এই যে এগুলো একদম ইজি। এভাবে আস্তে আস্তে আসবেন এদিকে। এই যে এখানে কি আছে, এখানে সার্কেলও আঁকা জানেন। আর এখানে যে ত্রিভুজটা আছে, ডেল্টা কানেকশন, মানে এইচটি সাইডটা বোঝাইছে, এখানে ডেল্টা দিয়েছে। তো এই ডেল্টাটা মনে হয় এখনও আপনাদেরকে দেখানো হয়নি, তো এটাও ওই সময় দেখাবো ডেল্টা।
এরপরে অ্যারো দেওয়া, অ্যারো বানানো আমি আজকেই দেখাচ্ছি অ্যারো কিভাবে বানাবেন। এরপরে এখানে ওয়াই তো লাইন দিয়েই দেওয়া যাবে ওয়াইটা। এরপরে এখানে এসে এখানে সার্কিট ব্রেকারের যে সিম্বলটা আছে, এই সার্কিট ব্রেকারের সিম্বলটা কে কে আঁকতে পারবেন? ভাই এটা আমি আজকে অনেকবার প্র্যাকটিস করছি, এটা আমি পারছি পারবো, আর কি। সমস্যা নেই। পারবো ভাই। আমিও পারবো। আচ্ছা, মোটামুটি সবাই পারবেন। এরপরে এই যে এখানে যে সিটির সিম্বলটা পারার কথা তো। ভাই এই সাবস্টেশনের এসএলডি কি সব সাবস্টেশনে কি একই টাইপের হ্যাঁ, নাকি একই টাইপের। কিছু এখানে কম বেশি শুধু থাকে? মানে আপনার সাবস্টেশন এখানে শুধু আপনার মানগুলা চেঞ্জ হতে হবে। এখানে যেমন ট্রান্সফরমার কত, ট্রান্সফরমারের ক্যাপাসিটিটা দেখি। এখানে 500 কেভিএ ট্রান্সফরমার, 500 কেভিএ ট্রান্সফরমারের জন্য এখানে কেবল দিয়েছে কত, 120 mm, 120 mm স্কোয়ার, অর্থাৎ 120 RM এর কেবল দিয়েছে এখানে 500 কেভিএ। এখন যদি আপনার 1000 কেভি বা 2000 কেভি হয়, সেক্ষেত্রে আপনার কেবলের মানটা বাড়বে, কিন্তু ড্রয়িং সেম থাকবে, শুধুমাত্র মান চেঞ্জ হবে আর মান সবগুলো change ঠিক হবে। থাকবে। ড্রয়িংটা সেম থাকবে। এরপরে এখানে কিছু চেঞ্জ সবই আছে কি এরকম এখানে। ডেল্টা স্টার কানেকশন হয়? জি, সবই ডেল্টা স্টার, সবই কি এরকম ডেল্টা স্টার থাকবে হ্যাঁ, নাকি সবই স্টার সবই ডেল্টা হবে? সবই, কারণ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারগুলো তো হয় আপনার স্টেপ ডাউন ট্রান্সফরমার হয় না। আবার অর্থাৎ হাই ভোল্টেজ ঢুকে লো ভোল্টেজ বের হয়, তো হাই ভোল্টেজ সাইডে ডেল্টা কানেকশন দেওয়া থাকে আর লো ভোল্টেজ সাইডে স্টার কানেকশন দেওয়া থাকে। ডিস্ট্রিবিউশন সাবস্টেশন যেগুলো সবগুলার এই পর্যন্ত, এই আপনার এই যে এই এসিবি বা এই পর্যন্ত সেম, শুধু মান চেঞ্জ হবে। এরপরে এখানে এটা 500 কেভিএ তো মানে ছোট সাবস্টেশন, এর জন্য এখানে এলটি প্যানেলটাতে মাত্র 3টা সার্কিট ব্রেকার দিয়ে এইখান থেকে আবার জেনারেটর থেকে আবার এখানে দিয়েছে। এখানে জেনারেটরের জন্য আলাদা আরেকটা প্যানেল করছে। এখন অনেক জায়গাতে দেখা যাচ্ছে আপনার একটা এলটি প্যানেলের ভিতরেই এটিএস করা থাকে, যে জেনারেটর আলাদাভাবে, যদি একাধিক জেনারেটর থাকে তাহলে সিনক্রোনাইজেশন প্যানেল আলাদা থাকবে, আলাদাভাবে সিনক্রোনাইজ হয়ে যাবে। অথবা একটাই যেহেতু জেনারেটর, এটা কি এখানেই এটিএস করে ইন্টারলকিং করা যায় একটা এলটি প্যানেলের ভিতরেই। ওইটা যেখানে যেরকম দরকার সেখানে সেইভাবে ডিজাইন করা যায়। এটা আমরা যেহেতু মানে উদাহরণস্বরূপ যেমন হিসাবে প্র্যাকটিস করব, এই জন্য এটা এইভাবে যেরকম আছে এইভাবেই আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিস করা। এরপরে যেখানে যেমন একটা এসটি প্যানেলে কি থাকবে বা এলটি প্যানেলে কি কি থাকবে, বিশেষ করে একদম সেফটি সহ, এগুলো কি আমরা ডিজাইন শিখতে পারবো? আমি যখন এই প্র্যাকটিসগুলো করব, ওটা তো মনে করেন যে আলাদা পার্ট। হ্যাঁ, ওটা হচ্ছে ডিজাইন, হ্যাঁ ওটা হচ্ছে ডিজাইন আর এটা হচ্ছে ড্রয়িং। ডিজাইন বলতে আমার এলটি প্যানেলে এই যে আমি ড্রয়িং মানে কি, এই যে এসিবিটা আঁকাইছি আমি, এটা হচ্ছে ড্রয়িং। আর ডিজাইন মানে কি, যে আমি এই যে এই এসিবিটা আঁকছি, এখন এখানে কি কি কন্ট্রোলিং সিস্টেম থাকবে, এই সাবস্টেশন এই এসিবির অ্যাম্পিয়ার রেটিং কত হতে হবে, এটা হচ্ছে ডিজাইন ইলেকট্রিক্যাল সিস্টেমে। যে আমি সব এই যে এখানে 1000 অ্যাম্পিয়ারের এসিবি দেওয়া আছে, আমি কি গণহারে তো আর 1000 অ্যাম্পিয়ারের এসিবি সব জায়গাতেই দিতে পারবো না, আমার এখানে মান চেঞ্জ হবে, সেটা হচ্ছে ডিজাইন। তো ওইটা হচ্ছে সাবস্টেশন ডিজাইনের পার্ট। তো আমি ড্রয়িংয়ের মধ্যেই আমি মোটামুটি কিছু বলে দিব, আর এরপরে দরকার হলে আমার এই ড্রয়িংয়ের ক্লাস শেষ হলে প্রয়োজনে ডিজাইনের বিষয়েও আমি সাবস্টেশন ডিজাইন, এরপরে এলপিএস ডিজাইন, এগুলার বিষয়েও আমি ইনশাল্লাহ ক্লাস নিব, আপনারা যদি থাকেন আর কি সাথে। হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ থাকবো যদি আমরা। শিখতে আগ্রহী হন। আর এমনিতেই তো আমার এলপিএস এসএলডি নিয়েও লেখা আছে, মোটামুটি লিঙ্কডইনে ভালোই লেখা আছে, এগুলা লেখাও পড়লেও তাও অনেকগুলা ধারণা পাবেন। ভাই আসলে কত হতে হবে, আর্থিং সিস্টেম নিয়েও অনেক লেখা আছে। তো এখানে যেই সিম্বলগুলা দেখতে পাচ্ছেন, এই সিম্বলের মধ্যে কোনটা আপনার কাছে একটু জটিল মনে হচ্ছে সেটা আমি আজকে দেখাবো। এই আর্থিংটা কি জটিল মনে হয়? আর্থিং
না, এগুলো সবগুলোই আঁকা যাবে, সমস্যা নেই। দেখেন কারো কাছে যদি জটিল মনে হয় তাহলে সেটা দেখাবো। ভাইয়া যে জেনারেটরের চিহ্নটা একটু দেখেন। জেনারেটরের জেনারেটরটা আপনি এখানে একটা জি লিখে দিবেন, জি একটা সার্কেলের ভিতরে। এই যে আমি টেক্সটটা লিখতে পারতেছি না, সমস্যা হয়েছে এটা। আচ্ছা আপনাদেরকে তো লেখা দেখানো হয়নি না, আমি তাহলে আজকে লেখাটাই দেখাই এমপি মাল্টিলাইন টেক্সট। যে কিভাবে লিখবেন। একটা সার্কেল নিই, আমি ওই জেনারেটরটাই দেখাই। সার্কেল আগে লেখাই নিয়ে আসি। লেখার জন্য টেক্সট কমান্ড ব্যবহার করবেন, এখানে খোঁজাখুঁজির এত দরকার নেই, এখান থেকেও নেওয়া যায়। তো ডাইরেক্ট আমি টেক্সট নিলাম, টেক্সট কমান্ড নিলাম, নিয়ে এখানে মানে আপনি যে কোনো জায়গাতে আপনি এখানে ডাবল ক্লিক করবেন, লেফট বাটন ডাবল ক্লিক করার পরে এখানে আমি মনে করেন জি লিখলাম। জি লিখলে আমার স্ক্রিনে লাইট চলে যাচ্ছে। আপনাদের কাছে কি লাইট চলে যাচ্ছে না? আপনারা দেখতে পাচ্ছিলেন স্ক্রিন দেখা যাচ্ছে, সমস্যা নেই। দেখা যাচ্ছিল? আচ্ছা আমার এখানে এই যে জি দেখা যাচ্ছে সমস্যা। কেবল হালকা একটু নড়ে গেলেই আমার এখানে আলোটা চলে যায়, একটু বাতাসে নড়লেও সমস্যা হয়। তো এটা লেখা পরে ইএসসি দিয়ে, আচ্ছা এই লেখাটা কোথায় গেল, লেখাটা আবার নিয়ে আসি আমি। জি লিখলাম, আমি এই যে নিচে টান ভার্টিক্যালি টান দেওয়াতে লেখাটা কিন্তু ঘুরে গেছে। এখন এই লেখাটারে রোটেট করতে হবে, রোটেট করা তো এর আগে দেখাইছি তাই না? তাহলে লেখাটারে সিলেক্ট করে নিলাম, নিয়ে কি রোটেট, রোটেট করে নিলাম, নিয়ে এখানে মনে করেন সার্কেলটা একটা আঁকি। এই যে সার্কেলটা আঁকলাম। এখন এই আমার তো উদ্দেশ্য ছিল লেখাটা দেখানোর, কিভাবে লেখা নিয়ে আসবেন, কি লেখা কিভাবে নিয়ে আসবেন এটা তো ক্লিয়ার নাকি? জি এটা তো টেক্সট দিয়ে নিয়ে আসা যায়। জি এখন এই লেখার সাইজটা আপনি এই যে এখানে যে টেক্সট আছে না, এখান থেকে মূলত লেখার সাইজটা কম বেশি মানে আপনার এই শীটের জন্য সেট করা হয়। এখানে তা সেট করবেন, ওটা বাই ডিফল্ট সেটাই আসবে, সেই সাইজেই লেখাটা আসবে। তো এখানকার সাইজ মতোই আসছে। এখন আপনার অনেক সময় দেখা যাচ্ছে একটা ড্রয়িংয়ের ভিতরে আপনার সামান্য কয়েকটা লেখার সাইজ চেঞ্জ করতে হতে পারে, বা সামান্য একটা ওয়ার্ড চেঞ্জ করতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনার আবার ওখানে গিয়ে সেট করার দরকার নেই। সেক্ষেত্রে আপনি এটা লেখাটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, করে প্রপার্টিতে যাবেন। প্রপার্টিতে গিয়ে এখানে হাইট আছে, এই যে টেক্সটের হাইট, এই যে হাইট, এই হাইটটা আপনারা বৃদ্ধি করে দিবেন, বা আপনার যদি বড় করতে হয় বড়, এখানে হাইটটা বাড়ায় দিবেন, যদি ছোট করতে হয় তাহলে হাইটটা কমায় দিবেন। ঠিক আছে? তাহলে এখানে আরও কি আছে, ছবিটা আচ্ছা এই ছবিটাও অটোক্যাডে নিয়ে আসা যায়। হ্যাঁ, এই জন্য ইমেজ অ্যাটাচ, ইমেজ লিখলে এই যে ইমেজ অ্যাটাচ নামে একটা কমান্ড চলে আসছে, এটা আমি অ্যাক্টিভ করলাম, করে এখান থেকে একটা কোথায় রাখছিলাম, এটা ডাউনলোডে, সিএসএলডি, ও আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই যেটা খুব ইম্পর্টেন্ট। যেরকম আপনার মনে করেন যে এই যে এটা চলে গেছে তাই না, স্ক্রিন থেকে চলে গেছে, অনেক সময় অনেক দূরে চলে যাবে, তখন আবার আপনার এই জুম করে করে নিয়ে আসতে একটু কঠিন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যে হুইল দিয়ে জুম করি, এই হুইলটাতে একটু চাপ দিবেন, এই হুইলটা একটা বাটনেরও কাজ করে।
হুইলটাতে চাপ দিবেন, হুইলটাতে চাপ দিলে দেখেন হাতের মতো হবে। এই যে হাত হয়েছে, দেখছেন? এই হুইলটাতে চাপ দিলে হাত হবে, তখন আপনি এখান থেকে এইভাবে মাউসটা নড়ালেই এটা আরে এইভাবে আপনার প্রয়োজন মতো জায়গায় নিতে পারবেন। এই যে দেখেন আমি এই কর্নারে নিলাম, এখান থেকে এখানে নিলাম, মানে এই পুরা শীটটা এটা এই হাত দিয়ে মুভ করা যাবে। পুরা শীটটা মুভ হচ্ছে। তো এখানে মাথায় একটা টুপির মতো কিছু দেখা যাচ্ছে, তাই না? এটা দিব, এটা একটা রেক্টেঙ্গেল দিয়ে দিতে পারি। এখানে একটা রেক্টেঙ্গেল আর নিচেরটা একটু বড় আছে। মুভ করে নিলাম। এখন এখান থেকে সাইজ কম বেশিও করা যায়। দেখেন মনে হচ্ছে যে আমার এগুলো এই রেক্টেঙ্গেলটা কি বোঝায় ভাই? জি, এই রেক্টেঙ্গেল দ্বারা কি বোঝায়? মানে এটা এই যে একটা একটা চতুর্ভুজ পাশে বড় আছে। আমি এক পাশে বড় করলাম, এক পাশে ছোট করলাম, তাই এরকম হলো। এই যে আপনি মাউস দিয়ে এটা ইয়ে করতে পারবেন, অথবা আপনি মানও বসা দিতে পারবেন। শুধুমাত্র একটা যে হাইট ওয়েট কত হবে এটা দিয়ে দিলেও সেই অনুযায়ী এটা হবে। আবার আপনি মাউসের কার্সার দিয়েও আপনি নির্দিষ্ট পরিমাপের রাখতে পারেন। নাকি এই রেক্টেঙ্গেল কি দেওয়া বাধ্যতামূলক যে জেনারেটর সিম্বলের রেক্টেঙ্গেল থাকবে এক পাশে, দুই এখানে পাশে দুইটা? দিলে জিরাটা দেখতে সুন্দর লাগতেছে। আপনি শুধু জি দিয়েও যদি বলেন, আপনি যদি লিজেন্ডে যদি লিখে দেন যে আমি এই জি এটা দিয়ে আমি বুঝাইছি যে জেনারেটর, তাহলেও হবে। আচ্ছা, তাহলে এখান থেকে এই অংশটা বাদ দিয়ে দিব, এই যে নিচের অংশটা রেক্টেঙ্গেলের, তাহলে এটাকে ট্রিম করে দিব। হ্যাঁ, দিয়ে ট্রিম করে দিব। হ্যাঁ, আর এই অংশটা কি করব? এই অংশটা দেখেন একদম কালো আছে। তো আমি যদি এখানে কালার করি, তাহলে আমার শুধু এই লাইন কালার হবে, লাইনগুলো শুধু কালার হবে, কিন্তু আমার এই পুরো অংশটাই কি কালার করতে হবে। এর জন্য হ্যাচ এইচ কমান্ড ইউজ করবেন। এইচ লিখে ইন্টার দিলে এখানে দেখেন এরকম হ্যাচের অপশন চলে আসছে। হ্যাঁ, এই যে হ্যাচ ক্রিয়েশন। তো এখানে ওইটা আসা পরে আপনি এখানে এই যে কার্সারটা নিলেই হ্যাচ চলে আসতেছে। তো আমি এখানে দিলাম, দেওয়ার পরে এখান থেকে প্যাটার্ন আছে, কালার আছে, কালারটা মনে করেন আমি চেঞ্জ করে দিলাম, এই যে ব্ল্যাক দিলাম। এমনিতে বাই ডিফল্টও ব্ল্যাক থাকে, ব্ল্যাক না দিয়ে আমরা অন্য একটা কালার দিই, মনে করেন এই যে এই কালার দিলাম। দিয়ে এখানে এই প্যাটার্ন আছে, সলিড প্যাটার্ন আছে, এখানে বিভিন্ন প্যাটার্ন আছে। তো আমরা এইগুলা প্যাটার্ন বেশি ইউজ করতে হয় আরও আপনার এলপিএস ডিজাইনে। তো এখানে সলিড প্যাটার্নই ইউজ করি, সলিড প্যাটার্ন ইউজ করলাম, করার পরে কি দিলাম, ইন্টার দিলাম। এরপরে এখানেও হ্যাচ ইউজ করতে হবে, এজন্য আমি এই ভিতরের অংশটা ট্রিম করে দিই, ট্রিম করে দিলাম। দেওয়ার পরে এই অংশটা আমি হ্যাচ করব, তাহলে এইচ দিয়ে এখানে এই যে হ্যাচ করলাম। হ্যাঁ, এখন এইটার কালার বা প্যাটার্ন এখান থেকে চেঞ্জ করা যায়। কালারটা ব্ল্যাক দিয়ে দেখি, এই যে কালার ব্ল্যাক দিলাম, দেখছেন? জি ভাই। ওই ইয়াতেও আপনার যে এই যে এখানে দেখেন, এখানে ছবিটা ফেটে যাচ্ছে, আমি পিডিএফটাতে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইটনিং অ্যারেস্টারের সিম্বলটা,
জি। এখানে এখানেও কিন্তু হ্যাচ ইউজ করা হয়েছে এই যে মাঝখানে। দুই দিকে হেল্প দিছে, দুই দিকে না? তো এইটা এটার জন্য আমরা এইভাবে করতে পারি। এই যে এখানে হ্যাচ আর এখানে হ্যাচ, এই তো তাই তো করছে। হ্যাঁ। এই যে এখানে হ্যাচ দিলাম, এখানে হ্যাচ দিলাম। এই লাইটিং অ্যাস্টার সিম্বল কি বিএনবিসি অনুযায়ী বা হ্যাঁ হ্যাঁ, এনএফপিএ? এই এখানে যেগুলো সিম্বল ইউজ করা হয়েছে এগুলো বিএনবিসি অনুযায়ী। আপনাদের কাছে বিএনবিসির ইলেকট্রিক্যাল পিডিএফটা নাই? আছে ভাই। আছে না? ওখানে দেখেন এরকমই তো আছে। আচ্ছা, যদি কারো আচ্ছা, কাছে কারো থাকে লাগবে গ্রুপে দিন দিয়ে একটু। দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি, গ্রুপ সমস্যা গ্রুপ নেই। হ্যাঁ, গ্রুপে শেয়ার করে দেন। আর এই যে এসএলডির এটাও আমি দিয়ে দিচ্ছি ডাউনলোড করে। তাহলে তাহলে নেক্সট ক্লাসে আমরা এইটা প্র্যাকটিস করব, ঠিক আছে? এই যে লেখা, কারণ লেখারও সাইজটা মেনটেন করাও একটা ব্যাপার আছে, আপনার ড্রয়িংয়ের সাথে লেখার সাইজটা ম্যাচ করা। দেখা যাইতেছে অনেক সময় হয় কি, ড্রয়িং বড় হয়ে গেছে, লেখা ছোট, আবার লেখা বড়, ড্রয়িং ছোট, ম্যাচ করাটা অনেক সময় দেখা যাচ্ছে যে ট্রাফ হয়, বা আপনার ওই মানে লেখাটা ম্যাচ না করলে ড্রয়িংটা দেখতেও সুন্দর লাগে না। এই জন্য এই লেখা সহ আমরা এখানে যা যা আছে হুবহু এগুলোই প্র্যাকটিস করব, অন্তত এই এসিবি পর্যন্ত। আর এরপরে আবার দেখেন, এরপরে এই যে টেবিল করে আছে দেখছেন, এগুলো অবশ্য অটোক্যাডের কাজ না, এটা হচ্ছে এক্সেলের কাজ। তো এক্সেলে এরকম টেবিল করে এইভাবে শিট তৈরি করতে পারেন আপনারা সবাই? বিএনবিসি দিয়ে দিলাম, গ্রুপে সবাই ডাউনলোড করে নিন। জি। বিএনবিসি দিয়ে দিলাম, গ্রুপে সবাই ডাউনলোড করে নিয়ে। আচ্ছা, এই শুধু দেখি ইনশাআল্লাহ করতে পারবো। এক্সেলে এই ধরনের কাজ করতে পারেন? এটা কি, এটা হচ্ছে এক্সেল? এটা এটা কিসের ভাই, মানে এটা ডিটেল লিস্ট গুলা? এটা হচ্ছে লোড টেবিল বা আহ, এইটা আপনি যে এসএলডিটা করছেন ড্রয়িংয়ে, সেটাই এক্সেলে জি। আপনার ইনফরমেশনগুলো এইভাবে লোড ক্যালকুলেশন আছে। এইভাবে রাখতে হয় আর কি। হ্যাঁ, লোড টেবিল বলে আর কি, আচ্ছা। লোড টেবিল, লোড ক্যালকুলেশন। মানে একদম এখান থেকে দেখো কোথায় আছে, এটা কি কি এটা লোড আছে। এটা এটা হচ্ছে আপনার এসএলডির সাথে এটাও ম্যান্ডেটরি, অডিট এটা দেখতে চায়। হ্যাঁ, যেমন লোকেশন দেওয়া আছে কোথায় এবং এর ভিতর কি কি আছে, যেরকম তাই হ্যাঁ, এই যে এখানে এক্সাম্পল দিয়ে দিছে ওনারা। এটা এক্সাম্পল দিয়ে দিছে যে এলটি প্যানেলের এটা ভাই, দিছে। এই পিডিএফটা একটু গ্রুপে দিয়ে দেন, তাহলে পড়লে হয়তো বুঝতে পারবো। না, আমি আমি বলতেছি এক্সেলে এইগুলা তৈরি করতে পারেন কিনা আপনারা? না ভাই, আচ্ছা, তাহলে আমার এই অটোক্যাডের ক্লাস শেষ হলে আমি এক্সেলেরও ক্লাস নেব। এক্সেলে আপনাদের অফিসে কাজের ক্ষেত্রে, বিভিন্ন রিপোর্টিং এর ক্ষেত্রে এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড এগুলো হ্যাঁ, এক্সেল ইউজ করার দরকার হয় না? ইজি এক্সেল। এটা এটা হয় কি, অনেক সময় দেখা যাচ্ছে আমরা ওইভাবে এক্সেল জানি, বাট এই ধরনের যে কি কি ধরনের স্টুডেন্ট লাইফে হয়তো ওইভাবে সময় দেওয়া হয়নি, শেখা হয়নি, বা হালকা শিখছি কিন্তু পরবর্তীতে আর ব্যবহার করা হয় না। এই তারপরে দেখা যাইতেছে অনেক সময় একটু ভয়ে ভয়ে থাকি যে একটা রিপোর্ট তৈরি করতে হবে, তখন প্র্যাকটিসে না থাকলে তখন আসলে দেখা যাইতেছে একটা টিমের ভিতরে দেখা যাইতেছে পারে একজন, তো সেই সবগুলো কাজ করে, আর বাদ বাকি দেখা যাইতেছে হালকা পাতলা পারি, সাহস করি না, তখন দেখা যাইতেছে দূরে থাকতে থাকতে এইভাবে আরো দুর্বলতাটা আরো বেশি হয়। তো মূলত হচ্ছে শেয়ারিং করলে সবাই শিখতে পারবো, আমরা যদি একে অপরের সাথে শেয়ারিং করি। তো আমি চাই যে আপনারা সবাই বেসিক অফিসিয়াল যেগুলো বেসিক কাজ, যেরকম একটা অ্যাপ্লিকেশন লেখা, একটা রিপোর্ট তৈরি করা, হ্যাঁ, তারপরে একটা সাধারণ একটা ড্রয়িং করা, বা মনে করেন আপনার কোম্পানির মনে করেন আপনার এসএলডি তৈরি করে নিছেন, আপনার অডিটও পাস বা সব কিছুই ওকে আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এক সময় আপনার দরকার হলো একটা লোড বাড়ানোর, মনে করেন 2টা সার্কিট ব্রেকার বাড়াইতে হবে, বা এখন এর জন্য আপনি
আবার যদি ওই যেই কনসালটেন্ট দিয়ে করে নিছেন কাজ তার দ্বারস্থ যদি হন, তাহলে মনে করেন তাকে টাকাও দিতে হবে, আবার সময় সাপেক্ষ। তো আমি চাই যে অন্তত এইটুকু কাজ আপনারা শিখেন, যে একটা এডিট করতে হবে, ড্রয়িং আপনার সম্পূর্ণ না করেন, আপনি যেন ওটার এডিটটা করতে পারেন, ওখানে যেন এক কপি করে আর একটা সার্কিট ব্রেকার বসাইতে পারেন, বা ওখানে যেন একটু জায়গা তৈরি করে নিতে পারেন। এরপরে আপনার যে কোনো ধরনের রিপোর্ট, এক্সেলে যে কোনো ধরনের রিপোর্ট যেন তৈরি করতে পারেন। আপনারা সবাই যারা এখন জয়েন আছেন, আপনারা সবাই কি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের, ইলেকট্রিক্যালের জব করতেছেন? জি ভাই। আমি ডিপ্লোমা শেষ করছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে, কিন্তু আমি জব করতেছি একটা নন ডিপার্টমেন্টাল সাবজেক্টে। আমি একটা মানে মেডিকেল ইকুইপমেন্ট সেক্টরে জব করতেছি, কিন্তু আমি ইলেকট্রিক্যালে ব্যাক করতে চাচ্ছি আর কি। আচ্ছা, মেডিকেল ইকুইপমেন্ট হলেও তো মনে করেন ওইটাও তো ইলেকট্রিক্যালেরই, এটার মধ্যে কাজ আছে, একটু মেশিনগুলো তো মেকানিক্যাল। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সেরই তো সমন্বয়ে মেশিনগুলো তৈরি এবং চলে। ভাই কি সার্ভিসিং এ জব করেন নাকি?